আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি শুরু, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। বারোশো পোস্টাল ভোট গণনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মক পোস্টাল ব্যালট কাউন্টিং অনুষ্ঠান। মতপার্থক্য যেন মতবিভেদের পর্যায়ে না যায়। মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে বললেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাড়ছে উৎসাহ উদ্দীপনা, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়ার প্রত্যাশা সকলের। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাথে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের বৈঠক, বাংলাদেশিদের ভিসা বন্ড অব্যাহতির প্রত্যাশায় ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের। ইরানে সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা 51 জনে দাঁড়িয়েছে। ট্রাম্পকে খুশি করতেই ভাঙচুরকারীরা এসব করছে, দাবি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির। এবং ক্যামেরুনকে হারিয়ে মরক্কো এবং মালিকে হারিয়ে সেনেগাল আফ্রিকা কাপ অফ নেশনসের সেমিফাইনালে। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে প্রথম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। আজ 16 জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। সকাল 10টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত শুনানি চলে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের অডিটোরিয়ামে এই শুনানি হয়। এতে স্থানীয় পর্যায়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করা প্রার্থী এবং তাদের প্রতিনিধিরা অংশ নেন। শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, প্রথম দিনে 70টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে 52টি আপিল মঞ্জুর করা হয়েছে, 15টি আপিল না মঞ্জুর এবং 3টি আপিল অপেক্ষমান রাখা হয়েছে। শুনানিতে প্রথম নির্বাচন কমিশনার, 4 নির্বাচন কমিশনার, সিনিয়র সচিব সহ সংশ্লিষ্টরা অংশ নেন। শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। যাচাই বাছাইকালে সারা দেশে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। উল্লেখ্য, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি। 1200 পোস্টাল ভোট গণনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মক পোস্টাল ব্যালট কাউন্টিং। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মক পোস্টাল ব্যালট কাউন্টিং অনুষ্ঠিত হয়। ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান জানান, প্রত্যেক রিটার্নিং অফিসারের দপ্তরে আসনভিত্তিক একটি করে পোস্টাল ব্যালট ভোট কেন্দ্র থাকবে। উক্ত কেন্দ্রে একজন প্রিজাইডিং অফিসার এবং প্রয়োজনীয় সংখ্যক পোলিং অফিসার থাকবে। তিনি বলেন, ওই পোস্টাল ব্যালট গণনায় কী পরিমাণ জনবলের প্রয়োজন হবে এবং বাস্তবভিত্তিক কারিগরি প্রস্তুতি গ্রহণ করতে হবে তার বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই এই মক পোস্টাল ব্যালট কাউন্টিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান এবং পরিচালক জনসংযোগ রুহুল আমিন মল্লিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ 5 আগস্ট দেখেছে। মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। দুপুরে রাজধানীর একটি হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। ইকবাল ফরহাদের রিপোর্ট। লন্ডন থেকে প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান। বনানীর শেরাটন হোটেলে জাতীয় সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, সংবাদ সংস্থা এবং অনলাইন মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
সাংবাদিকরা স্বচ্ছন্দে দায়িত্ব পালনে সহায়তা চান। আপনি নামবেন, আমরা যারা মাঠ পর্যায়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক সরকার যাই বলে না বলুক, নেতা কর্মীরা এবং সাংবাদিকদের উপস্থাপিত নানা বিষয়ে জবাব দেন বিএনপি চেয়ারম্যান। দেশ গড়তে নিজের পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, কর্মসংস্থান সৃষ্টি করা না গেলে ২৪-এর প্রত্যাশা ধ্বংস হবে। হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কী হতে পারে আমরা দেখেছি ৫ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্যই অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। জনসাধারণের মতামতকে গুরুত্ব দেওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা যেন হোঁচট না খায়। আমাদেরকে যে কোনো মূল্যে হোক ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে, আমাদের জবাবদিহিতাটা চালু রাখতে হবে যে কোনো মূল্যে। সেটি জাতীয় পর্যায়ে হোক, সেটি লোকাল পর্যায়ে হোক, অর্থাৎ ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভার নির্বাচন, লোকাল পর্যায়ে হোক, সেটা কোনো ট্রেড বডির ইলেকশন হোক। আমার ব্যক্তি যেটা বিশ্বাস, আমরা যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক বেগ হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করে যেতে পারি তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। মানুষের প্রতিদিনকার তার চিকিৎসা ব্যবস্থা কী হবে, তার কর্মসংস্থান কী হবে, তার পরিবারের সন্তানদের শিক্ষা ব্যবস্থা কী হবে, তার রাস্তায় বের হলে নিরাপদে সে ফিরে আসতে পারবে কি না, এইরকম বিষয় যেগুলো আছে, এই বিষয়গুলো নিয়েও বোধহয় আমাদের আলোচনা আরও একটু বেশি হওয়া উচিত। এই বিষয়গুলো নিয়ে বোধহয় আমাদের প্ল্যান প্রোগ্রাম আরও একটু বেশি হওয়া উচিত। তারেক রহমান বলেন, রাজনৈতিক নেতারা যদি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেন তাহলে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি উৎসবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। তিনি বলেন, নির্বাচনের দিন ঈদ কিংবা পূজার মতো উৎসবের আমেজে জনগণ ভোটে অংশগ্রহণ করবে এবং নির্ভয়ে ও বিনা বাধায় নিজের পছন্দের প্রার্থীকে বেছে নেবে। উপদেষ্টা শুক্রবার দিনাজপুরের সদর উপজেলার আশকরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঢোলখোয়ের পাড়ায় গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক এক উঠান বৈঠকে এসব কথা বলেন। গণভোট প্রসঙ্গে মোহাম্মদ ফজল কবির খান বলেন, এবারের গণভোট হবে সংস্কারের জন্য, যার মাধ্যমে গড়ে উঠবে আগামীর নতুন বাংলাদেশ। উপদেষ্টা বলেন, অতীতের মতো কেউ জনগণকে ভোটদানে বাধা প্রদান কিংবা ভয়ভীতি প্রদর্শনের সুযোগ পাবে না। আনন্দ হবে, ফুর্তি হবে, তাই না? উৎসবে যা হয়, ওই জন্য আমরা ভোটটাকে একটা উৎসবে পরিণত করব। উৎসব যেভাবে হয়, আবার আমি যেরকম একটা ভোট দিতে পারবো, আপনারা একটা ভোট দিতে পারবেন। আমি যেরকম গণভোটে হা না বলতে পারবো, আপনারা একই সময়। গণভোট আর সংসদ নির্বাচন ঘিরেই এখন দেশের রাজনীতি আর সাধারণ মানুষের আলোচনা। গণতন্ত্রের পথে এগিয়ে যেতে মানুষ প্রত্যাশা করছে একটি দুর্নীতিমুক্ত দেশের, যেখানে ভোটের অধিকার আর মত প্রকাশের স্বাধীনতা সবাই পাবে। সুন্দর, শান্তিপূর্ণ দেশ গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সবার। শাবনা স্মৃতির প্রতিবেদন। দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে মানুষ চাইছে নিজেদের মত প্রকাশের একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ মাধ্যম। গণভোটকে কেউ দেখছেন সরাসরি জনগণের মত জানার পথ হিসেবে, আবার জাতীয় সংসদ নির্বাচনকে মনে করছেন রাষ্ট্র পরিচালনার বৈধ উপায়। আমরা এমনই চাই যে ভালো একজন সরকার আসুক এবং এই সরকার আমাদের জন্য কিছু করুক, এবং আশা করি এবছর ভোটটা আমরা সুন্দরভাবে দেব।
সামনে নির্বাচন, ঠিক আছে, আমরা চাইতেছি যে সুস্থভাবে নির্বাচন হোক এবং কি যাতে দেশে আইন শৃঙ্খলা ঠিক থাকে, কোনো দুর্নীতি বা চাঁদাবাজ এরকম না থাকে। হ্যাঁ, সরকার যেই গঠিত হোক, আমরা চাই শান্তি শৃঙ্খলা। ভোটারেরা বলছেন গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে সরাসরি মত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আবার নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা ভোট হবে অবাধ, নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক। গণভোটটা চালু করার জন্য ভালো, ওরা জনগণের জন্য ভালো, উদ্যোগটা ভালো নিছে। যদি আমি সাধারণ গরিবরা পাই তাহলে তো ভালো। আমাদের দেশের এখন যেই অবস্থা, আমরা চাই যে দেশটা আর একটু উন্নত হোক, সব জনগণ সমান সুযোগ সুবিধা পাক, আমরা এটাই আশা করি। গণভোট আমাদের জন্য ভালোই। বিশেষ করে তরুণ প্রজন্ম গণভোট ও নির্বাচন দুটোকেই দেখছে ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ হিসেবে। তারা চায় সিদ্ধান্ত আসুক জনগণের হাত থেকেই। আমরা একটা দুর্নীতিমুক্ত একটা দেশ চাই, দুর্নীতিমুক্ত একটা নির্বাচন চাই। সব কিছু যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব কিছু চলে, আমরা এটুকুই প্রত্যাশা করি। সরকারি যেই আসুক, চাই হলো আপনার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটা সবাই চায়। এখন বর্তমানে যুবকদের জন্য কর্মসংস্থানটা এটা বেশি জরুরি। যেই আসুক নির্বাচনে, তাদের উদ্দেশ্যে এটাই বলা থাকবে যে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। অন্যদিকে নারী ভোটারদের প্রত্যাশাও স্পষ্ট: নিরাপদ পরিবেশ, স্বাধীন মত প্রকাশ এবং অংশগ্রহণের নিশ্চয়তা। গণভোট বলতে হার পক্ষে, মানে সংস্কার যেটা হওয়ার দরকার আসলে, এর ভিতরে যে ভিতরে যেসব সংস্কারগুলো আছে, তো ওইগুলো যাতে সংস্কার হয় সেই ধরনের চাচ্ছি নির্বাচন। মানে সব মূলে হচ্ছে ইনসাফ, যেটা সেটাই চাচ্ছি। ভোটারদের মতে গণভোট ও নির্বাচন দুটোর সফল বাস্তবায়ন নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক নিরপেক্ষতা এবং জনগণের আস্থার ওপর। গণভোট হোক কিংবা নির্বাচন, সাধারণ মানুষের চাওয়া একটাই, তারা চায় নির্ভয়ে নিজের মত প্রকাশ করতে এবং চায় গণতন্ত্রের বাস্তব প্রতিফলন। শবনাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেট মিস এলিসন হুকার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট পল কাপুরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ডক্টর খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে আন্ডার সেক্রেটারি মিস হুকারকে অবহিত করেন এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় হুকার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন অব্যাহত রয়েছে এবং তারা ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে। ডক্টর খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে কৃষিপণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ায় দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করার অনুরোধ জানান এবং সম্ভব হলে স্বল্পমেয়াদী ব্যবসায়িক ভিসা থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড অব্যাহতির প্রস্তাব দেন তিনি। হুকার জানান, যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। পাশাপাশি ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে উল্লেখযোগ্যভাবে কমলে বন্ড সংক্রান্ত শর্ত পুনর্বিবেচনা করা হতে পারে বলেও অবহিত করেন তিনি। এছাড়া অনথিভুক্ত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, বিক্ষোভকারীরা অন্য দেশের প্রেসিডেন্টকে খুশি করতে নিজেরাই নিজেদের রাস্তা নষ্ট করছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ এই নেতা বলেন, সচেতন থাকুন এবং ঐক্য বজায় রাখুন, জাতি যে কোনো শত্রুর বিরুদ্ধে বিজয়ী হবে। খামেনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বিক্ষোভকারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানাচ্ছেন, কেননা ট্রাম্প বলেছেন বিক্ষোভকারীদের হত্যা করা হলে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ১৩তম দিনে গড়ায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। আটক করা হয়েছে ২,২০০রও বেশি লোককে। পরিস্থিতি মোকাবেলায় দেশজুড়ে ইন্টারনেট সেবায় ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইরান সরকার।
দুর্বল অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে গত 28 ডিসেম্বর শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প। গতকাল হোয়াইট হাউস থেকে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, বিক্ষোভকারীদের ওপর ইরানি কর্তৃপক্ষ গুলি চালালে যুক্তরাষ্ট্র বসে থাকবে না এবং প্রয়োজনে সরাসরি সামরিক হামলার নির্দেশ দেয়া হতে পারে। অন্যদিকে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলাভি আজ বিক্ষোভকারীদের আরও 2 রাত রাজপথে থাকার এবং নগর কেন্দ্রগুলো দখলে নেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি জ্বালানি ও পরিবহন খাতের কর্মীদের দেশব্যাপী ধর্মঘট শুরু করার ডাক দিয়েছেন। এছাড়া তিনি ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে দক্ষিণ আফ্রিকার জলসীমায় একত্রিত হয়েছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক সমুদ্রপথ ব্যবহার করে সেখানে পৌঁছে দেশ তিনটি শুরু করতে যাচ্ছে এক সপ্তাহব্যাপী যৌথ নৌমহড়া। এমন এক সময়ে এই সামরিক মহড়া যখন ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা চরমে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্ট। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌমহড়া। দক্ষিণ আফ্রিকার জলসীমায় অনুষ্ঠিত হতে যাওয়া এই মহড়ায় অংশ নিতে ইতোমধ্যেই যুদ্ধজাহাজ নিয়ে সেখানে পৌঁছেছে 3 মিত্রদেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই মহড়া, যা চলবে পুরো 1 সপ্তাহ। বিবৃতিতে বলা হয়, গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক কর্মকাণ্ড রক্ষাই এই যৌথ সামরিক অনুশীলনের মূল লক্ষ্য। তবে এই মহড়ার সময়টাই বাড়িয়ে তুলেছে এর কূটনৈতিক গুরুত্ব, কারণ ঠিক একই সময়ে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। মহড়ার ব্যবহারিক অংশগুলো আরব সাগরের ওমান উপসাগরে পরিচালনা করা হবে। রাশিয়ার যুদ্ধজাহাজ বহরের নেতৃত্ব দিচ্ছে প্যাসিফিক ফ্লিটের একটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ভারিয়াগ। এই মহড়ার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে পাকিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, ওমান, ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। চীনা ও রুশ বহরের পাশাপাশি এই মহড়ায় 10টিরও বেশি ইরানি নৌবাহিনীর জাহাজ এবং 3টি হেলিকপ্টার অংশ নেবে। এর মধ্যে উত্তর আটলান্টিক মহাসাগরে রুশ পতাকাবাহী একটি জাহাজও রয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব জাহাজ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করছিল। এই ঘটনায় তেল বাণিজ্য নিয়ে বড় ধরনের সংকটে পড়েছে রাশিয়া ও তার ঘনিষ্ঠ মিত্ররা। মস্কো সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক সামুদ্রিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। এদিকে দক্ষিণ আফ্রিকার জলসীমায় অনুষ্ঠিত হতে যাওয়া এই নৌমহড়ায় ব্রিক্স জোটের অন্যান্য দেশ যেমন ব্রাজিল, ভারত বা সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, অংশগ্রহণকারী দেশগুলোর চূড়ান্ত তালিকা এখনও নির্ধারণ হয়নি। বিশ্লেষকদের মতে, এই যৌথ নৌমহড়ার ফলে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সম্পর্ক আরও চাপে পড়তে পারে। এর আগেও ট্রাম্প প্রশাসন বিভিন্ন ইস্যুতে দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছে প্রকাশ্যে। সব মিলিয়ে বৈশ্বিক শক্তির এই সামরিক তৎপরতা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। আটলান্টিক মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড় রূপে জার্মানিতে হানা দিয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিনভর তুষারঝড়ে উত্তর ও মধ্য জার্মানি কার্যত অচল হয়ে পড়েছে। দেশটির অন্য অংশেও তুষারঝড়, বৃষ্টি ও পিচ্ছিল বরফে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারঝড় এল্লি জার্মানিকে তুষারের চাদরে ঢেকে দিয়েছে। অবিরাম তুষারপাতের কারণে জার্মানির অনেক অঞ্চলে বিপজ্জনক শীতকালীন আবহাওয়া দেখা দিয়েছে। সড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের তুষারঝড়ের প্রভাব বেশি পড়েছে।
বার্লিনে ঠান্ডা আবহাওয়ার কারণে গৃহহীনদের জন্য স্বল্প সময়ের নোটিশে শতাধিক অতিরিক্ত বিছানার ব্যবস্থা করা হয়েছে। বার্লিনের সমাজসেবা বিভাগের তথ্য অনুসারে সপ্তাহান্তে 1000-এর বেশি বিছানার প্রয়োজন হয়েছে। জার্মান আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত উত্তর ও পূর্ব জার্মানিতে ভারী তুষারপাত অব্যাহত থাকতে পারে। আবারও দেশের খবর। চট্টগ্রাম প্রেস ক্লাব ও বেসরকারি প্রতিষ্ঠান পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যৌথ উদ্যোগে সংবাদকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে দুপুরে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের মাঝে কম্বল বিতরণ করেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক MA মালেক। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস GMIT এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী সহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে 39তম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সকালে স্থানীয় জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব M সিরাজ উদ্দিন মিয়া। বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অন্যান্যের মধ্যে কর্মচারী কল্যাণ বোর্ড, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক নূর আহমেদ মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সহ ক্রীড়া ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এবারে আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 35 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 27 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 1টা 28 মিনিটে, ভাটা সকাল 6টা 28 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 12টা 45 মিনিটে এবং ভাটা সন্ধ্যা 7টা 18 মিনিটে।